আশা করি সকল ভিউয়ার্স আপনারা ভালো আছেন। আজ আপনাদের রাইট কনসেপ্ট মার্কেটিং অর্থাৎ সঠিক পদ্ধতিতে বাজারকরণ পদ্ধতির কয়েকটি নতুন অভিনয় পদ্ধতি এবং বিভিন্ন সেন্টার দ্বারা প্রোগ্রামের দ্বারা যে কীভাবে আমরা এই সিস্টেমে করবো এবং সমস্ত কিছু জানবো বিস্তারিত ভিডিওর মধ্যে। চলো শুরু করা যাক। অভিনন্দন জানাচ্ছি। আমি প্রদীপ কুমার রায়। আরসিএম বিজনেস 2002-এর নভেম্বরে অংশগ্রহণ করেছি, মানে 2003, প্রায় 3 থেকে 21, 22, 19 বছর। 19 বছরের যাত্রা কেমনভাবে কাটলো, কিছু কিছু কথা আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি, আবার করছি। বিশাল এটা নিয়ে আমি মানে সেই রকম বিশাল কোনো কোর্স বা কোনো কিছু করিনি। আমার জীবনের চলার পথের যে সমস্ত অভিজ্ঞতাগুলো কিঞ্চিত কিঞ্চিত এগুলো শেয়ার করতে থাকি প্রতি মুহূর্তে। এখন আমার স্মরণে যেগুলো আছে তার মধ্যে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। প্রথম যে কথাটা, যখন আমরা এই মাল্টি লেভেল পেলাম, তখন পৃথিবীর মাল্টি লেভেলের ইতিহাসে আমরা মানে মাল্টি লেভেল গুরু হিসাবে কোনো এক বিজনেসকে আমরা মনে করতাম, যেটা আমাদের ইন্ডিয়াতে এসেছিল। পৃথিবীর প্রায় 70-80টা দেশে চলে, সেটা আমাদের দেশে চলতো। তো সেটা সম্বন্ধে শুনতাম এবং খারাপ চোখেই দেখতাম, ভালো চোখে দেখতাম না। এই ধরনের কনসেপ্টকে সমাজ খারাপ চোখেই দেখে। প্রথম এটাই হলো কনসেপ্ট আমাদের, যে এই ধরনের মানুষকে বলে বলে চলা বা এই ধরনের কোনো কিছু, এটাকে মানুষ ভালো চোখে দেখে না। আমরা খালি এক বাক্যে ভাববো যে বিশাল টাকা আমি ড্র করি বা বিশাল কিছু এখানে আছে, আমি পরখ করে নিয়েছি সব কিছু, আমি যাকে গিয়ে বলবো সে শুনে নেবে। এগুলো ভুল কথা। যত শোনা নিয়ে গেলেও অবিশ্বাস করবে, কারণ এই ধরনের একে আমাদের সমাজ জানে না, সরকার পর্যন্ত জানতো না। যাই হোক, তো প্রথম অবস্থায় এটা নিয়ে চর্চা করতে গিয়ে কিছুটা আমাকে সুযোগ করে দিয়েছে। আমি আর্থিক দিক দিয়ে সত্যি সত্যি ভালো দুর্বল ছিলাম। আমরা শুধু কর্মচারী জীবনযাপন ছিল আমার। তো মনের যা স্বাদ, সেই স্বাদ সমাজ আজকে যেটা বলছে চাকরি পেয়ে গেল, ভগবানকে পেয়ে গেল, কিন্তু ওই জিনিসটা আগে থেকে পাওয়া আছে আমার। চলে আসো ভাই। তো সমাজ আজ মানে বেকার ভরে গেছে সমাজে, উপার্জন রাস্তা কোনো কিছু পাচ্ছে না সমাজ। তো এই অবস্থায় চাকরি বা একটা উপার্জনের রাস্তা পেয়ে যাওয়াটাকে বিশাল মনে করে সকলে। কিন্তু আমার জীবনে আমি দেখেছিলাম যে আমার পরিবার চাকরিজীবী পরিবার। বাবাও চাকরি করতেন, ঠাকুরদাও চাকরি করতেন। বাবা মারা যাওয়ার পর আমি পেয়েছিলাম। তো তাতে আমি দেখেছিলাম যে আমাদের পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য কোনো কিছু এই চাকরি থেকে আসবে না, আমাকে অন্য কিছু করতে হবে। তো সেই খোঁজে আমি বিজনেসও যাচাই করেছি, চাকরিও যাচাই করেছি। তারপরে এই কনসেপ্ট পেলাম। কনসেপ্টটা পাওয়ার পর সমস্ত কিছু দেখে আমার খুবই ভালো লেগেছিল। এত ভালো লেগেছিল যে কি বলবো, 3 দিন ঘুম আসেনি বাড়িতে। রাত জেগে জেগে খেলে ক্যালকুলেশন করতাম। বাড়িতে টোটাল আমার ম্যাডাম প্রতি মুহূর্তে বলতো যে কি আবল তাবল করো, এরকম তো দেখিনি। বারবার ভাবতাম যে আমার টাকার জিনিস আমি পেয়ে গেলাম, আবার বিজনেস পেলাম। আমি আজীবন যা খরিদ করবো তার প্রত্যেকটা কিছু পাবো। দেশের লোক যা খরিদ করবে তার পার্সেন্টেজ আমার ঘরে ঢুকবে, আমার কোনো মূলধন লাগানো থাকবে না, কোনো ঝুঁকি নেই। এগুলো নিয়ে ভাবতে ভাবতে পাগল হয়ে যেতাম। আর 3 দিন করার পর তারপরে রায় দিয়েছিলাম যে আমি করব। আমার এক টিচারের কাছ থেকে পেয়েছিলাম বিজনেস কনসেপ্ট। ও খুব লাফিয়ে উঠেছিল আর সঙ্গে সঙ্গে গিয়ে কিট কিনে এনে আমাকে জয়েন করেছিল, কারণ ওরও মাথাতে ওই কনসেপ্ট ঢোকানো আছে। আমাদের সমাজ ভালো চোখে দেখে না। একটাকে হাওয়ালা লোক পেয়েছি, তাহলে চোখ বন্ধ করে তাড়াতাড়ি জয়েন করাই, আমার টাকা লাগুক, টাকাটা মারতে পারবে না, আমার স্কুলে আছে। তো ও তাড়াতাড়ি করে কিট কিনে নিয়ে এসে আমাকে জয়েন করেছিল, কারণ হ্যাঁ বলে দিয়েছিলাম আমি 1 মাস পরে টাকা নিয়ে কিনবো, এই অপেক্ষা রাখেনি, ও সঙ্গে সঙ্গে জয়েন করালো। তো বলেছিলাম ওকে যে আমি আজীবন করবো, মৃত্যুর আগের দিন পর্যন্ত করবো, কারণ আমার বিজনেস ভালো লেগেছে। আমি অন্যান্য লোকের মতো দল বদল করবো না, মানে জায়গা পরিবর্তন করবো না। জায়গা পরিবর্তন করতে গেলে আবার জিরো থেকে শুরু করতে হয়। তো আমি ওই জায়গায় যাবো না, আমি আজীবন করবো। যাই হোক, আমি ওই কথাটা রেখেছি আজ পর্যন্ত। তবে একটা জিনিস যেটা আপনাদের সকলকে বলার, আজকের যা এডুকেশন সিস্টেম, এত কিছু একেবারে কি বলবো, যে এগুলো আমরা হয়তো টিভিতে দেখতাম বা কিছুতে দেখতাম যে এদিকে কম্পিউটার লাগানো আছে, এদিকে এখানে মার্কেটিং প্ল্যানের জায়গা আছে, এসব ছিল না আমাদের। আমাদের এগুলো জায়গা ছিলই না, এগুলো আমরা বুঝতামই না কিছু। যে বাপরে কি আছে, কত কত বই, কি সুন্দর প্ল্যান ট্যানের বই টই, এটা সেটা, এগুলো গল্পই ছিল না আমাদের, ওগুলো কিছু না। আমি খালি ভাবতাম কি করে আমি সাকসেসের জায়গায় পৌঁছাবো। তো খুব বড় অস্ত্র যেটা ছিল আমার, যেটা আমাদের কি বলবো, ধর্মচর্চা করলে যেগুলো পাওয়া যায় যে কোনো ধর্মেরই, যে সৎ হতে হবে, সত্য কথা মানুষকে বলতে হবে, নিজে ইউজ করতে হবে, তাহলে লোককে বলতে হবে। নিজে না করে অন্যকে করানো, এটা একটা চিট ফান্ডের মধ্যে পড়ে, তো ওই চিট সিস্টেমের মধ্যে পড়ে। তো আমি ওই ধরনের কোনো
কনসেপ্টে থাকবো না, মানুষের টাকা পয়সা নিয়ে ছিনিমিনি খেলবো না। তো এই কারণে সততা নিয়ে কাজ করতাম, আর যার সাথে যে অঙ্গীকার সে অঙ্গীকার পালন করতে হবে। তো এতে আমি অনবরত প্রোগ্রাম দিয়ে গেছি মানুষকে, এই কনসেপ্টে খালি বলে গেছি। এর যে মোটিভেশনাল কথাবার্তাগুলো যেগুলো আজকে নেটের মাধ্যমে মোবাইলের মাধ্যমে সবকিছু আপনাদের সামনে চলে এসছে, আপনারা অতি সহজে ইউটিউব খুললেন বা যে কোনো লিডারের ভাষণ খুললেন, ফেসবুক দেখলেন, গুগলে সার্চ করলেন লিডারের ভাষণ, সব ভাষণগুলো আধ ঘন্টা শুনলেন, বিশাল বিশাল কনসেপ্ট আপনারা পেয়েছেন। যেগুলো লিডারের ভাষণ এক একটা মিটিং করাতে লক্ষ লক্ষ টাকা লাগে। এক লিডারকে কাউকে নিয়ে এসে যদি প্রোগ্রাম করানো যায়, যেটা আমরা আগে জানতাম অতীতে যখন ভারতবর্ষে কোনো এক মাল্টি লেভেল এরকম চলতো, তো যখন সিঙ্গাপুর চললো লিডার শুনতাম আমরা যে কি চলছে, তো মাল্টি লেভেল করে ওরে বাবারে এত বিদায় দিচ্ছে, যেমন হজ করতে গেলে বিদায় দেওয়া হয়, যেমন ধর্ম করতে যাচ্ছে কেউ তীর্থে যেরকম গ্রাম থেকে বিদায় দেয়, ওই রকম যখন লিডার বাইরে যাচ্ছে, সিঙ্গাপুর চললো লিডার, কিন্তু সরকারের বৈধতা নাই, কিন্তু চলছিল নেটওয়ার্কগুলো, পৃথিবীর প্রায় 70-80 দেশে চলতো ওই নেটওয়ার্ক, আমরা শুনতাম যাচ্ছে। তো আবার যারা যারা এই যে এরকম যারা জয়েন করে আছে, তারা আবার ওই সালামি দিত, মানে লিডার যাচ্ছে সিঙ্গাপুর, কোথায় প্রোগ্রামে, টিকিট কত, তো বলছে যে 35,000 টাকা টিকিটই আছে ওখানে ঢোকার। তো আবার যারা যারা ওই দলে আছে তারা আবার ওকে কিছু কিছু টাকা দিতে হতো, যে আমাদের সিনিয়র যাচ্ছে, ওকে ওই মিটিংয়ে ঢোকার জন্য বা আবার যাওয়ার জন্য ওকে টাকা দিতে হবে, এরকম কথাগুলো ছিল, বলতো, আমরা শুনতাম শুধু। তো যাই হোক, আমাদের এখানটাতে আমরা দেখলাম যে সব কিছু ওকে, ওই এডুকেশনাল সব কিছু এখন আমরা আমাদের মাধ্যম মোবাইল কম্পিউটার সব কিছুর মাধ্যম দিয়ে পেয়ে যাচ্ছি, আর আমাদের বিজনেস এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা পতিত জমিতে চাষ করেছি, পতিত জমিতে, মানে এই জায়গাটা ভাবতে হবে। কিন্তু এটারও নেগেটিভ দিক এবং পজিটিভ দিক দুটোই আছে, অনেকে অনেক কথা বের করে দেবেন। আমরা যেরকম বলবো যে হয়তো আমরা বলবো যে বাপরে সেই সময় এগুলো কথা শুনতেই চাইতো না, ঘরের দরজার সঙ্গে সঙ্গে গেট লাগিয়ে দিত, বন্ধ হঠাৎ, যখনই বলতাম তখনই একেবারে বন্ধ, এইসব গল্প টল্পটাই অন্য গল্প, এইসব চিট ফান্ড এটা সেটা এগুলো নিয়ে কোনো কথা হবে না। তো তথাপি মানুষকে বুঝিয়ে বুঝিয়ে বলতাম, এই করতে 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 রাত্রি 12টা বেজে যেত। রাত 12টাতে মাথার চুলগুলো খাড়া হয়ে থাকতো একেবারে, মানে খড়খড় করছে মাথা হাত দিলে, ধুলা টুলা মেখে একাকার। গল্প পুরাতো না আমাদের, একবারে ঘরের বাইরে গল্প চলছে, কাউকে কেউ ঘরে বসতে রাজি নয়, কে কি করলো এটা নিয়ে গল্প। যেটা এখন কিছুটা আমার শান্তি ভাই, আমার শান্তির জায়গায় একটু অশান্তি হয়ে দাঁড়িয়েছে। ও রাত্রি 9টা বাজলো, 9:30 বাজলে এসে হাজির হয়ে যাচ্ছে পূর্বের জায়গাটা, কারণ ওর এই বর্তমান সময় আমার তখনকার সময় আর ওর এখনকার সময় মিল আছে কথাটার মধ্যে, আমার মনে মনে মিলাই আমি, এই তো কে এসছে এখানে অশান্তি করতে, শান্তি এসছে, এগুলো মিলাই। তো ঠিক একেবারে মিল আছে তখনকার মতো, উস্কো খুস্কো চুল, যে আজকে সাব ইন্সপেক্টর হয়ে গেছে, শিলিগুড়িতে আছে আমার বন্ধু, ও আরো কয়েকজন মিলে আমরা ওই রাস্তায় দাঁড়িয়ে গল্প করছি, বিড় করে গল্প করেই যাচ্ছি, শেষই হয় না গল্প আমাদের। মানে কিসের গল্প এত, মানে এত সুন্দরভাবে ভিতরটা বুঝে গেছে বিজনেসটা নিয়ে, মুখে বুঝাতে পারবো না হয়তো কাউকে, কিন্তু ভিতরটা বুঝে গেছে, কনসেপ্টটাকে বুঝে গেছে যে আমার জেনারেশন এবং আমার সান্নিধ্যে যে সমস্ত পরিবার আমাকে স্বীকার করে নেবে, তাদের সকলকে নিয়ে আমি একেবারে কি বলবো, মানে এই অভাব নামের যে সমুদ্র পার করে দেবো, এই ভাবনাটা আমার ভিতরে বুঝে গেছে। কিংবা আমাদের ছোঁয়া, আমাদের মেসেজ যেখানে যেখানে পৌঁছে যাবে, আমাদের ছোঁয়া যাকে যাকে লেগে যাবে, তারা সবাই তরে যাবে। যারা যারা আমাদেরকে ছুঁড়ে ফেলে দেবে বা আমাদেরকে খারাপ চোখে দেখবে বা আমাদের সাথে প্রবঞ্চনা করবে, তারা সবাই তলিয়ে যাবে, এই কথাটা বুঝে গেছিলাম আমরা। তো সেইভাবে কাজ করে গেলাম, আজ আপনাদের সামনে আছি। দীর্ঘ জীবনে 11 মাস কমিশন বন্ধ হয়েছিল, মাত্র 11 মাস। ওই কেস হয়েছিল তখনই, কোনোদিন কমিশন বন্ধ হয়নি। মানে দেখারও প্রয়োজন পড়ে না, আগে দেখতাম, এখন আর দেখিও না, মানে দেখতে হয় না মাস গেলে কত পাবো, এই কৌতূহলটা একটু হারিয়ে গেছে, এখন আর ইচ্ছা করে না দেখতে। ও জানি যে ঢুকে গেছে, কিছু না কিছু ঢুকে গেছে মারতে আছে, কোনো সময় খেয়াল করলাম যে দেখতে হবে কত ঢুকলো, আর কিছু দেখে নিলাম, এটা না দেখি না, দেখার প্রয়োজন পড়ে না, যেটা পাই যথেষ্ট পাই। সমাজ ওটা দেখলে একটু আটকে ওঠার মতো বা হিংসা করার মতো বা নেগেটিভ কিছু বলার মতো আছে ব্যাপারগুলো, এই বসে বসে পেতে শুরু করে দিয়েছে, আর কিছু এটা সেটা অনেক কিছু, গালি দেওয়ার লোক অনেক আছে। সমাজকে দেখবেন যে উঁচু শ্রেণীকে গাল দেয়, উঁচু শ্রেণীকে গাল দেয়, উঁচু শ্রেণী কিভাবে ওখানে গেল ওসব বিচার জন্য, ওইটা নিয়েই ওর বিশাল কাজ। কি দেখা গেল যে মুকেশ আম্বানি কোনো কেস ফাইল হলো, সিবিআই ওর উপরে হানা দিয়ে দিয়েছে, ওর বাড়িতে একদম বিশাল রেড পড়ে গেছে। এই তো বলেছিলাম আর কিছু এটা সেটা, মানে বড়কে নিয়ে যত চর্চা, ওর বাড়িতে রেড করলেই কি হবে, ওকে ধরে নিয়ে গেলেই কি হবে, 2 দিন পরে তো ছাড়া পেয়ে যাবে, যদি কোনো ভুল টুল থাকে শুধরে যাবে, কিছু যদি ফাইন লাগা থাকে দেশ নিয়ে দেবে, কিন্তু ও তো উঁচু জায়গাতেই থাকবে রে ভাই, অত চর্চা করার কি আছে, আমি উঁচুতে যাবো এই রাস্তাটা দেখতে হবে। উঁচুকে হিংসা করে গরিব মানুষ খুব,
আমাদের মধ্যেও কোনো রকমের যদি ল্যাগ মারার জায়গা থাকতো, এখানে আমরা সবাই বসে আছি, সহজ যদি জায়গা থাকতো যে প্রদীপ রায়কে ল্যাগ মারতে গেলে আমরা পেয়ে যাবো, তাহলে আমার অবস্থা ওই পিছনে গাটাতে থাকতো। ল্যাগ মারার জায়গাটা নাই, মানে রাজনীতির জায়গাটা নেই। রাজনীতির যে জায়গা আছে চেয়ারকে সরিয়ে দাও। আবার রাজনীতির যে উপরে বসে আছে ও রেডি আছে, দেখছি যে কে বেশি লাফলাফি করছে, বলছে ভবেশ লাফলাফি করছে, তো কি করা যায়, বলছে ও আসবে ওটা দিয়ে এটা দিয়ে তো একটু ওকে একটু একটু পাহাড় ভেঙে দাও না, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে দাও না, আর কিছু আবার বলতে থাকবে, আবার ফুলের মালা নিয়ে ওই গিয়ে হাজির আছে, ও রেডি আছে, কিন্তু ওকে ন্যাংরা করে দেওয়া হলো, আর কিছু করে দেওয়া হলো। মানে রাজনীতিতে ওর জায়গাটা যাতে আসতে না পারে, কারণ ও অসুরক্ষিত হলেই ক্ষতি করিয়ে দেবে, বিপক্ষ পার্টির নাম লেগে যাবে, কাঁদছে আর কিছু হচ্ছে, শ্মশানে দাঁড়িয়ে থাকবে, সবকিছু হবে, কিন্তু নাম লাগবে অন্য কারো। আমাদের এখানে কিন্তু ওইরকম জায়গাটা, ওই এখানে আমার মন খুলে সবার সাথে বলতে পারি, জানি যে আমার ক্ষতি করলে ক্ষতি হয়ে যাবে। আজকে তপনের এখানে এসছি হয়তো আপনাদের তপনের মাধ্যম দিয়ে সবাইকে, তো এখানে আমার ভীতি একটাও কাজ করছে না, কিছু বিজনেস কিন্তু করে, এই বাবা রাত হয়ে গেল, যদি আমাকে কিডন্যাপ করে দেওয়া হয়, যদি আমাকে মারিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে। তো আমি জানি আমাকে কিছু ক্ষতি করে দিলে তপনের রয়্যাল গ্যাসের টেকনিক্যাল হবে না, কথা তো ঠিক, যে ও বেগ পেয়ে যাবে, লিডারহীন হয়ে যাবে, ছাতা মাথা থেকে চলে যাবে, ঠিক তো। তো এই জন্য আমাদের কারোর প্রতি অবিশ্বাস থাকে না, কিন্তু অন্যান্য বিজনেসে, অন্যান্য রাজনীতিতে প্রত্যেকে খালি ফুকে ফুকে চলে, প্রত্যেকে অবিশ্বাস করে। যাই হোক, তো আবার যে প্রসঙ্গটা বলছিলাম, যে পতিত জমি চাষ করেছিলাম আমি, শিক্ষামূলক এই সমস্ত দিকে আর পদক্ষেপ করছি না, কারণ এখানে যে সমস্ত লিডার যা শিক্ষার দিক বলছে, আমি ওদের কাছে একেবারে কাঁচা ছোট বাচ্চার মতো, আমার অত কিছু মাথাতে নাই। এখন সব শিখে বলে না, আমাদের বুড়ো মাথা হয়ে গেছে। বুড়ো মাথা কিরকম, মোবাইলে আমি ভবেশকে কম্পিউটার নিয়ে বসতাম, ওর আঙ্গুল এত শক্ত ছিল জমি চাষ করে, ওকে ঠেকাতে পারতাম না, এইরকম টেনে টেনে হাত দেওয়াতে হতো। সে ভবেশ এখন ভালোই হয়ে গেছে, কিন্তু আমি বলছি এই জেনারেশন ছোট জন্ম হওয়ার পরে মোবাইল ঘাটে, ঠিক তো। আমরা তো ওই এটা পাইনি। এখনকার যে সমস্ত জুনিয়র যারা বিজনেসে আসছে, তারা বিশাল পাকা, এরা নেট থেকে, মোবাইল থেকে, আর কিছু থেকে যে সমস্ত এগুলো শিখে নিচ্ছে, ওদের কাছে আমরা ফেলিওর আছি, অবশ্যই ফেলিওর আছি আমরা। কিন্তু রাস্তার একটা বিচারে আমরা ঠিক জায়গাতে আছি। যত নোড়া, যত ঝড় আসুক, আমি সরছি না, আমি কারো কথা শুনছি না। এর চেয়ে ভালো জিনিস নাই আমাদের দেশে, এর থেকে ভালো জিনিস নেই। কিন্তু ঝড় আসবে, ঝড়ের বাতাসটা খুব প্রচুর থাকে, ওই রঙিন মনে হবে, অনেক রকমের, মানে একবারে অন্ধকার করে দিবে। তো মনে হবে যে সত্যি বোধহয় আমরা সবাই শেষ, ওইটাই ভালো বোধ হয়, ওদের ভেসে যাওয়াটাই ভালো। তো এরকম অতীতে অনেক কিছু এসছে, অনেক কিছু আসতেই থাকবে। একটা জায়গায় শপথ নিয়ে নিতে হবে যে প্ল্যান মাফিক কাজ করবো, কোনো মতেই আমি করবো না, ডু অর ডাই। আরসিএম ছাড়া কোনো গল্প নাই, কারোর সাথে তর্ক করার ব্যাপার নাই। আমি নিজের জায়গায় অটল থাকবো, যে যেটা বলবো, না ভাই আরসিএমটা বেস্ট, আরসিএম ভিন্ন কিছু করবো না। যদি কোনো বেস্ট আসে তাহলে আরসিএম প্ল্যান ওটা নিবে না কেন? ভালো থাকলেই তো নেবে, ও তো নেটওয়ার্কে ম্যান পাওয়ার পেয়ে গেছে, ও যেটাই ভালো লাগবে ওর সঙ্গে সঙ্গে ওটাকেই ট্যাগ করে দেবে। যদি ভালো হয় তাহলে নিশ্চয়ই ভালো নয়, ওই জন্য ঝড়ের বেগে আসতে সব হারিয়ে যায়। অনেক কিছু, অনেক লিডার আমাদের দল থেকেও গেছে, অনেক লিডারগুলো সব আবার শুয়ে গেছে, কে কিসের দোকান করছে, কে কলসি বিক্রি করছে, কে সুতা পাকাচ্ছে, কে কি করছে, কত কিছু কাজ করছে, আবার ঘুরে যাবে, কে আবার ঘুরে গিয়ে আবার হয়তো দিল্লি খাচ্ছে। তো অনেক রকমের লিডার অনেক কিছু করছে। আমরা জানি আরসিএম বেস্ট, এখানে লেগে থাকলে কোনোদিন এর ডিস্টার্ব নেই। তো ওই একটাই দিক, আমরা এখনকার লিডাররা অনেক সাকসেস কথাগুলো বলতে পারবে, ওরা প্ল্যান মাফিক কাজ করতে পারবে। আমরা তখন একটাই কথা মনের মধ্যে গেঁথে নিয়েছিলাম, যে কোনো মূল্যে আমাদের আরসিএম করতে হবে। আমাদের খাটতে বেশি হয়েছে, কারণ পতিত জমিতে খাটতে বেশি হয়। এখন চাষ করার জমি সবাই পাওয়া যাচ্ছে, ওই চাষ করার জমির উদাহরণস্বরূপ যে টুলসগুলো সব পাওয়া চলে যাচ্ছে, মানে আমাদের যন্ত্রের মাধ্যম দিয়ে। তো প্রত্যেকটা কিছু আমরা এডুকেশনগুলো পেয়ে যাই, আর সুন্দরভাবে বিজনেসে চলে। কি কথা বলবো, লোকে কি শুনতে চাইছে, কি বললে ও সন্তুষ্ট হবে, লোক ব্যবহারগুলো কিভাবে ইউজ করবো, সব কিছু কিন্তু একবার প্ল্যান একবার সুন্দরভাবে আমরা পেয়ে যাচ্ছি। ওই ফর্মুলা ইউজ করলেই কিন্তু অল্প দিনই সাকসেস। এখন যে কথাগুলো একটু আগে লিডারদের মুখে শুনলাম আমি, যে আমরা জুনিয়র যারা বিজনেসে যারা আসছে, তাদেরকে ডাকলেও দুই একবার শোনার পরে তার আর প্রোগ্রামটাতে আসছে না, আর প্রোগ্রামে না এসে ও নিজেকে ভাবছে আমার শোনা হয়ে গেছে বা কিছু, তবু বিজনেস হচ্ছে না, এরকম কথাগুলো মাথাতে আসে ওদের। আর এটা স্বাভাবিক, কারণ রক্ত মাংসের মানুষ আমরা, তো ভুল তো হবেই, মানুষ ভাবতেই ভুল করে, আর নিজের ভুল নিজে কেউ বুঝতে পারে না সহজে। আমরা ভুল করে নিজেকে নির্ভুল ভাবি, এটাই সবচেয়ে বড় ভুল। আমরা মানুষ ভুল করে নিজেকে নির্ভুল ভাবে, এইটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল, মানুষের সবচেয়ে বড় ভুল। আর এই সবচেয়ে বড় ভুলেই মানুষ আজকে দলদলে পড়ে আছে, প্রত্যেকটা মানুষ।
ভুল করে নিজেকে নির্ভুল ভাবা, এটা হচ্ছে সবচেয়ে বড় রোগ। আর এই রোগের সমাপ্তি বারবার বারবার বলে বলে আমরা বারবার ওনার বাড়ি গিয়ে গিয়ে আমরা এগুলো সংশোধন নিয়ে আসি, নেগেটিভ জাগ্রত হয়ে যায়। তো এই জায়গাটাকে খেয়াল রাখতে হবে আমাদের, যে কাউকে আমরা ছাড়বো না, প্রতি মুহূর্তে আমরা বলতে থাকবো। অনেক সময় আবার আমরা অনেক পরিবার থেকে মেসেজ পাই যে আমি বিজনেস করছি, বাড়িতে ওই বাড়ি গিয়ে পৌঁছালাম আর নেগেটিভ বলতে শুরু করে, কানের কাছে বিড়বিড় বিড়বিড় করে বল তোমার দ্বারা হবে না, এটা ওটা আর কিছু। আমি বলছি এটা একটা বিশাল বড় বরদান, এটাও জেনে রাখেন। আমার জীবনের একটা বিশাল একটা মানে কি বলবো, যে চালা দিয়ে দেওয়া, যে নোংরা টোংরা ধুলো পড়ে গেছে, গাড়ি যেরকম চালাচ্ছি আমরা, গাড়ি যে মানে যে রাখা আছে জিনিসপত্রগুলো একটু একটা দিয়ে মুছতে হয় না। তো আমাদেরও প্রতিনিয়ত দেশ চালাতে গিয়ে যখন মন্ত্রিত্ব গঠন হয়, তখন বিরোধী পক্ষ থাকে ওকে পরিষ্কার করে নেওয়ার জন্য, যেটাই ও করছে বারবার ওটা নিয়ে নড়াচড়া করছে। কোথাও যদি কোনো ভুল হয় তো ওটা নিয়ে একবার রাওয়াজ তুলে দিল, তো আবার সতর্ক হয়ে যায় পক্ষের যে সরকার, সে সতর্ক হয়ে যায়। ওরকম আমরা যখন বাড়িতে যাই, তো বাড়িতে আমাদের যারা আছে বাড়ি চালানোর জন্য, বাড়িতে যারা থাকে, যেমন বোন থাকে, দিদি থাকে, মা থাকে, হয়তো অর্ধাঙ্গিনী থাকে, তো যাওয়া মাত্র কি পরামর্শ নিয়েই কাজ করি আমরা। আরসিএম বিজনেস করছি, আর কিছু করছি, এটা করছি, ওটা করছি। তো প্রতিনিয়ত ও রেডি হয়ে আছে আমার ধুলো টুলো যা জমেছে সব ঝেড়ে দেওয়ার জন্য, পরিষ্কার করার জন্য। আমার যদি কিছু ভুল হয় ওটাকে ঠিক করার জন্য রেডি হয়ে আছে। মানে বিরোধী পক্ষ হিসাবে কাজ করছে, কিন্তু আমার ভালোর জন্যই করছে, এটাও আমার ঠিক। আমি যদি আমি একটু যদি আলসে হয়ে যায়, তো আমার বিজনেস কমে যাবে, কমিশন কমে যাবে। মাসের শেষে ওই কমিশন এলো, তুমি তো বলছিলে লাখ লাখ টাকা পাবা আগে, এরপরে কি টাকা দিয়ে দিল, এর মানে এবার আমি রেডি আছি যে ওকে দেখাতে হবে, নাহলে বিপদ আছে আমার, না হলে বিজনেস করা ছাড়িয়ে দিবে আমার। ঠিক, কাউকে ধার দিয়ে দিলাম, এবার ধার দিয়ে দেওয়ার পর আমি রেডি আছি যে হ্যাঁ দিচ্ছে, টাকা দিবে, ট্র্যাডিশনাল বিজনেসের অভ্যাস, টাকা দিতে দিবে, দেখ না দিতে আমার টাকা। লোকে কি বলে ট্র্যাডিশনাল বিজনেস মানে আমি মরে নিয়েছি নাকি, আমি তো মরে গেছি নাকি, দেবো টাকা, কি হয়েছে তাতে। এবার রেডি আছে, এই তো তুমি মাল নিয়ে আসলা, সব টাকা মিলিয়ে দিলা, তোমার দান দক্ষিণা করে দিলা, এই যে এখন নাই টাকা রেডি, মাল রেডি রাখার জন্য রেডি থাকতে হবে। তাহলে এর মানে কি, একজন বাড়িতে বসে আছে যে প্রতি মুহূর্তে আমাকে সজাগ করে দিচ্ছে, আমার ভুল টুল হোক যাই হোক একবারে রেডি করে রেখেছে, আমার বিজনেস নষ্ট হতে দেবে না। তো ওটা একটা বিশাল প্লাস পয়েন্ট। ওই জন্য দেশেরও বিরোধী থাকা, বলে না বিরোধী আসলে কোন কে বসবে, কোন পার্টি বসবে, যে বড় দল থাকবে সে বসবে। ও প্রতিনিয়ত রেডি হয়ে আছে চালা দেওয়ার জন্য, সরকার যেটাই করছে ওটাই নিন্দা করতে আছে, আর ও সতর্ক হয়ে চলতে আছে আমার দোষ হতে পারে না, যাতে দোষ ধরা ধরে, কোনো কেস ফাইল যাতে আমার নামে না করে, কোনো রকমের পাবলিককে যাতে আমার বিপক্ষে না লাগিয়ে দিতে পারে। তো এই জন্য রেডি হয়ে থাকে। তো ওই একই রকমই আমাদের সমাজ ব্যবস্থাতেও, আমাদের বাড়িতেই হোক, আমাদের কাছের লোক হোক, যেই একটা লাগিয়ে রাখা আছে প্রতি মুহূর্তে আমার সাকসেসের জন্য, আমি যাতে সরে না যাই বা আমি অলস না হয়ে যাই, এই জন্য প্রতিনিয়ত ও আমাদেরকে সজাগ করতে থাকে। কথাটা একটা অন্যরকম শুনতে লাগে, কিন্তু সজাগ করতে থাকে। এটা ভালো দিক, খারাপ দিক নেই। না হলে অলস হয়ে বসে থেকে যেত, একবারে কনসার্ট লাগিয়ে দিয়ে গান বাজতে থাকতো, আর প্রত্যেক দিন খালি ক্যাসেট শুনতো, আর কোনো প্রোগ্রাম হতো না, কোনো কিছু হতো না, মাসে শেষে টাকা দেখানোর ব্যাপার নেই। কিন্তু টাকা দেখানোর ব্যাপার আসছে তখনই এবার শিওর থাকছে, বাপরে টাকা না দেখালে তো মুশকিল হয়ে যাবে। 1 মাস শুনবে, 2 মাস শুনবে, 6 মাস শুনবে, তারপরে কি হবে অবস্থা? তখন তো বলবে ছাড়ো এসব আর্টসেন্ট টার্সেন্ট গল্প চলবে না। ঠিক, তো যাই হোক, এই আমি যেটা মনে করেছি এখন, যে বিজনেস খুব তাড়াতাড়ি সাকসেস যেটা আসবে, দীর্ঘ ওই যে 18-19 বছরের অভিজ্ঞতায় যেটা মনে হচ্ছে আমার, যে বিজনেসের সাকসেস খুব তাড়াতাড়ি আসবে। এর জন্য কি করতে হবে? এমনি তো অনেক কিছু আমরা বিজনেসের প্ল্যান এটা সেটা এগুলো সবই শুনছি, সব কিছু করছি, ক্যাসেট শুনছি, সব শুনছি, লোককে জয়েন করাচ্ছি, ও হারিয়ে যাচ্ছে, প্রোডাক্ট খেয়ে চলে যাচ্ছি, আমি খেয়ে চলে যাচ্ছি, কিছু কমিশন পাচ্ছি, লোকে জুড়লাম সব হারিয়ে গেল, 100-100 জুড়লাম কিন্তু হারিয়ে চলে যাচ্ছে, 2জন 4জন আছে, 10জন আছে, কিন্তু বাকিগুলো হারিয়ে যাচ্ছে। তাহলে আমি সাকসেস কবে দিনে হবো? কেন লেট হচ্ছে? কি প্রবলেম আছে? এটা নিয়ে চর্চা করতে গিয়ে যেটা বেরিয়ে এসছে, যে একটু আগে পূর্ববর্তী লিডারদের মুখ থেকে শুনলাম, স্ল্যাব টু স্ল্যাব যে ফর্মুলাটা, যে আমি যাকে অংশগ্রহণ করাবো 2টো ফর্মুলায় তাকে ভাগ করব। এর আগের দিনে আমি বলেছিলাম কথাটা, যে একটা হচ্ছে ওয়ার্কার গ্রুপ আর একটা হচ্ছে ইউজার গ্রুপ। এই 2 ভাগে ভাগ না করলে বিজনেসের সাকসেস হওয়া যাবে না। ইউজার গ্রুপ আর ওয়ার্কার গ্রুপ। যারা যারা বলবে যে আমি ওয়ার্কার গ্রুপে থাকবো, তখন তাকে নিয়ে প্ল্যান থাকবে আমাদের, যে আমরা প্ল্যান মাফিক এগোবো। প্ল্যানটা কি? স্ল্যাব টু স্ল্যাব, মানে কোনো গল্প নাই, দায়িত্ব বিশাল। দায়িত্বটা কার গ্রুপে কাজ করছি? তপন মন্ডলের গ্রুপে কাজ করছি, তপন মন্ডলকে স্ল্যাব ধরাতে হবে, ও যেখান থেকে পারো, আমি জয়েন করেছি ওই গ্রুপে, কল করাতে হবে, এরকম না। আমার সিনিয়র কে জয়েন করাচ্ছে আমাকে, তারই দায়িত্ব বর্তাচ্ছে, এবং পরপর সিস্টেমে সবার ঘাড়েই দায়িত্বটা বর্তাচ্ছে। তাহলে স্ল্যাব টু স্ল্যাব
যখন আমি জয়েন করলাম তখন আমি কাউকে 5,000 করিয়েছি, আমার বিজনেসের যোগফল হিসেবে 5,000 হয়েছে, মেনে নিলাম, আমার হয় না। তাহলে আমার বিজনেসের যোগফল আমি 2,000 টাকার মার্কেটিং করেছি, 1,000 দিন আমার হয়েছে। সেই বিজনেসটা কারো না কারো 5,000-এর কারণ হয়েছে। আমি স্ল্যাব দেখলাম যে 5,000 থেকে স্ল্যাব শুরু আছে। আর এমনি নিজস্ব কেনাকাটা আমি 2,000 টাকার কিনেছি, তার 1,000 বিধি আমি কমপক্ষে এখানে পার্সেন্টেজ হিসাবে 10% আমি পাবো, ঠিক তো? এটা আমার কনসেপ্ট আমরা জেনে গেছি, সবাই এখানে আশা করছি সবাই কনসেপ্ট জানে, ওই জন্য আমি আর দেখতে যাচ্ছি না। তাহলে 10% আমরা সবাই জানি, তাহলে 1000-এ আমি 10% কত পাচ্ছি? 100 টাকা। আমি বিজনেসে অংশগ্রহণ করে আমি 100 টাকা আমি পেলাম এবং কোয়ালিটি প্রোডাক্ট পেলাম। প্রত্যেকটা যাচাই করছি, প্রত্যেকটার গুণ সমস্ত কিছু আমি আস্তে আস্তে ওয়াচ করছি, কিছু ক্যাসেট শুনছি এবং আমি আমার বড় হওয়ার স্বপ্ন দেখছি। এরপরের ব্যাপার, আমি এবং যিনি 5 পেয়েছেন ওনারও একই কথা, বা ওই টিমেরই একই কথা। দেখা গেল ওনার কাছে মেসেজটা আসা দরকার আছে, যিনি বিজনেসে জুড়েছেন তার কাছে, যে স্ল্যাব টু স্ল্যাব চলতে হবে, না হলে বেশি দিন একজন আরসিএমে পজিটিভ থাকতে পারে না, যদি ও কিছু না পায়, কমিশন এরকম। ও বলছে আমি ওয়ার্কার, আর ও স্ল্যাব পাচ্ছে না, ও কমিশন পাচ্ছে না, তাহলে বেশি দিন ও থাকবে না, ওরকম ও নেগেটিভ হয়ে যাবে। কারণ এখানে যে স্ল্যাবগুলো আছে, এই স্ল্যাবগুলো প্রচণ্ড ইন্টারেস্ট বহন করে। যদি ওটা না থাকে না, তো ওই 1 মাস ডিস্টার্ব হলো, 2 মাস ডিস্টার্ব হলো, 4 মাস ডিস্টার্ব হলো, আস্তে আস্তে নেগেটিভ হয়ে যাবে। এই জন্য স্ল্যাব ওকে পাওয়াতে হবে, কমিশনটা যত টাকার থাকতে কেন, কিন্তু আমি উত্তীর্ণ হয়েছি, একটা স্ল্যাবে এসেছি, এটাই বিশাল বড় পাওয়া। যার যে জায়গা, সেই জায়গাতে পাওয়াটা বিশাল জায়গা। 5,000-এর স্ল্যাব অবশ্যই কম আছে, হয়তো মেনে নিলাম যে সবাই মিলে 500 টাকাই আসলো আমার কাছে, তো টাকাটা কম আছে 500 টাকা, কিন্তু আমি একটা সিস্টেমে খরচ করার জায়গা থেকে তো কমিশনটা পেয়েছি, এটা আনন্দ একটা বহন করবে। তো এই জন্য ওই জায়গাটা দরকার আছে। তাহলে স্ল্যাব টু স্ল্যাব আমি জয়েন করলাম, আমাকে যোগ করে নিয়ে একজন 5 হয়েছে। তার পরের মাসের প্ল্যানিং হচ্ছে টিমের সাথে ওই 5,000 ওয়ালাকে নিয়ে, এবং আমরা 4 জনকে নিয়ে প্ল্যানিং হচ্ছে যে আমরা যারা 4 জন এসেছি, এই 4 জনকে 5 করতে হবে। স্টার্ট হয়ে গেল কিন্তু প্ল্যানিং, এইটাই হচ্ছে টার্গেট প্ল্যানিং। আর এইটা টার্গেট প্ল্যানিং দলের মধ্যে লাগু হয়ে গেলে হিসাব কে রাখবে? সম্ভব নয় রয়্যালটির কাছে, টেকনিক্যালের কাছে হিসাব রাখা। জিনার দল একেবারে নিচু তলায় 70,000, 1,15,000, যার 40,000 আছে, যার 20,000 আছে, তারা হিসাব রাখতে হবে। এনারা যদি হিসাব রাখে যে ওনার টিমের প্ল্যানিংটা কীরকম আছে, তখন প্রত্যেকের নাম দিয়ে দিয়ে করা আছে যে অ্যাক্টিভ ওয়ার্কার তার কত বিজনেস, 20,000 ওয়ালা, 20,000 ওয়ালার কটা 10,000 ওয়ালা আছে, কটা 5,000 ওয়ালা আছে, কটা মানে জয়েন করেছিল নতুন এবং ওর টার্গেট নিয়ে নিয়েছে 5,000 করবে এ মাসে। তো এইরকম প্রত্যেকটা পয়েন্ট যদি টোটাল বসে বসে, যেমন ভোটের সময় বাড়ি বসে বলে যে আমরা এত ভোট পাবো গণে গণে, এই প্ল্যানিং যেখানে হচ্ছে, ওর দল কোনো দিন জিরো আসবে না, ও সুন্দরভাবে সব বলে দিতে পারবে। সেই রকম 5,000 ওয়ালা 4টা লোককে যে ডিল করছে, আর ওর সিনিয়র পরপর লেগে আছে, ও বলে দিতে পারবে যে 5,000 কে কে ধরছে একেবারে নিচু তলায়। এই 5 করে যখন 4 জন 5 20,000 করে নিল, ওর নিজস্ব কেনাকাটা হয়তো 5,000 আছে, 25,000 হয়ে গেল। এই 25,000-এর টোটাল কমিশন পেলো, তার নিচে 10,000 পেলো, আবার 5,000 পেলো, আবার নিচের দিকে 1 করে 10-5 করে বিজনেস হলো সবার। তো এতগুলো একবার হঠাৎ করে একটা 5-20,000-এর বিজনেস বিস্ফোরণ করলো। কম বড় ব্যাপার? শুনতে ভালো লাগছে, হয়তো মনে হবে যে প্রচণ্ড বেগ পেতে হবে, কিন্তু কোনো বেগ নেই। বললে আজকের দিনে বলছি কোনো বেগ নেই। কেন নেই? যিনি একটা বিজনেসে অংশগ্রহণ করলেন, উনি 1,000 দিয়ে ওই নুন তেল পেস্ট শ্যাম্পু নিয়েছেন। এবার ওনার কথায়, ওনারও একটা লেভেল আছে, ওনার যে লেভেল, সেই লেভেলে ওনারও আত্মীয়-স্বজন ওনার সাথে সম্পর্ক রেখেছে। এবার 4টা বাড়িতে ও 5,000 টাকার প্রোডাক্ট দিতে পারবে না, হয় না, মানা যাবে না। তাহলে যদি না পারে, তাহলে ভেবে নিতে হবে যে কনসেপ্ট ঠিকভাবে ও শোনেনি, আর বিজনেসটা বুঝতে পারেনি। তা না হলে ওই লবণই অন্য পরিবারে, ওর যে যাদের সাথে উঠা বসা, তার বাড়িতে ইউজ হয় লবণ, ওই পেস্ট ওদের বাড়িতেও ইউজ হয়, ওই সমস্ত কিছু তেল এটা সেটা সব কিছুই ইউজ হয় প্রত্যেকটা বাড়িতেই, ওনার যারা খুব ক্লোজ। তো তাদের বাড়িতেও দিতে পারবে না, টাকা পয়সাতে চাইতে যাচ্ছে না কারো বাড়িতে। ও নিজের একটা কনসেপ্ট বিলি করছে যে আপনি এখান থেকে শুরু করেন, এখানে কিছু গ্রোথ আসবে, আপনার পরিবার করে যাবে, একটা উপার্জনের জায়গা পাবেন, আর আস্তে আস্তে বিজনেসে সাকসেস হয়ে গেলে আপনার পরিবারের চাকরি বাকরি চাইতে হবে না। এত বড় কথা। তাহলে ওই পরিবার নেবে না এরকম হয় না। কিন্তু প্রবলেম কোন জায়গায় আসছে? প্রবলেম আসছে ওই জায়গাটাতে যে আমার 20,000 বিজনেস হচ্ছে, আমাকে দৌড়াতে হচ্ছে, আমার 40,000 হয়ে গেছে, আমাকে দৌড়াতে হচ্ছে।
আমার 1,15,000 হয়ে গেছে, আমাকেই দৌড়াতে হচ্ছে নিচের দিকে, আর আমি ম্যান পাওয়ার খুঁজে বেড়াচ্ছি। এটা একটা ডিস্টার্ব, নেটওয়ার্কিংয়ের ডিস্টার্ব। নেটওয়ার্কিংয়ে যার যেটা দায়িত্ব, সেখান থেকে বিস্ফোরণ না ঘটালে বিজনেসে দূর থেকে টেনে রাখা যাবে না। ওই রবারের মতো টেনে টেনে বিজনেস কিছুটা হবে, আবার বসে যাবে। আমার ক্ষমতা আছে 50,000 টাকার বিজনেস করার, আমি এদিকে বেরোলেও 50,000 বিজনেস হবে, এদিকে বেরোলেও 50,000 হবে, এদিকে খালি হয়ে যাবে এই মাসে। আবার এদিক থেকে যখন ছাড়লাম যে এদিকে পাবে, এদিকে বিজনেস চলেছে, এদিকে হয়নি, আবার এদিকে গেলাম তো এদিকে আবার খালি হয়ে গেল। মানে একজন মানুষ বিজনেস করছে, কে করছে? একজন মানুষ বিজনেস করছে। বিজনেসের নেটওয়ার্কিং করানো হচ্ছে না। তো নেটওয়ার্কিং না করানো হতে গেলে দেখা যাবে বিজনেস ওইটুকুই আসবে। এতে কি হচ্ছে, ওই গাঁদা গাছের মতো ধজি লাগিয়ে গাছ রাখা, ওই গাছ দাঁড়াবে না কোনোদিন। প্ল্যান বিলি করতে হবে। এতদিনের শিক্ষায় যেটা শিখেছি, আমার জীবনে ভরি ভরি টিম নষ্ট হয়ে গেছে, রয়্যালটি অ্যাচিভার নষ্ট হয়ে গেছে, এমনকি টেকনিক্যাল অ্যাচিভারও নষ্ট হয়েছে আমার টিমে, যাদেরকে জোর করে করে ওই যে ধজি লাগিয়ে লাগিয়ে রাখা ছিল, ভুল কনসেপ্টে তাদের দুই দিক ম্যান পাওয়ার উজাড়ভাবে আমি সেট করেছি। আমি পাগলের মতো কাজ করেছি, বললাম না যে প্রতি জমি চাষ করার যে প্ল্যানিংটা, সেই প্ল্যানিংয়ে কাজ করেছি। নেটওয়ার্কিং যে ছকটা, যে ওর ঘাড়ে দায়িত্ব দিয়ে কাজ করাবো, এটা করেনি। এই না করার রেজাল্ট স্বরূপ লিডার বাড়িতে ঘুমাচ্ছে, ও কাপড় কাচ্ছে, ও জল ধুইছে, আর আমি ওর দলে প্রোগ্রাম করে বেড়াচ্ছি একবার পাগল হয়ে। আর এই রেজাল্ট স্বরূপ আমাকে দেখে দেখে সবাই বিজনেস করছে। মানে কি বলবো, একটা এই টাইপের ভাষাটা চলে আসবে যে আমরা কোনটা কথায় আমরা বলি, নানি বলি না, নানি নানি। তো নানি মেয়ের ভালোবাসায় ও ছেলে মেয়ে ওর সবকে পালন করে চলে যাচ্ছে, আর মেয়ে সাজে বুঝেতে পাগল আছে। ও নিজে দেখছে না নিজের ছেলেকে, মানে মা নিজের দিকে দেখছে না। শেষ পর্যন্ত কি আসলো, নানি মানে ওর তো বয়স হলো, মানে টিম বড় হয়ে চলে যাচ্ছে, আর কি পারবো আমি কন্ট্রোল করতে। এক সময় যখন ডিক্লেয়ার দিলাম, তখন ওর ইগো লাগছে, মেয়ের ইগো লাগছে, আমাকে এই কথা বলে মা, আর কিছু তো বলছে না, তোমায় করতে হবে না, দেখি আমি দেখে নিচ্ছি। দেখ ঠিক তোর সংসার তুই দেখ। এবার যেই ছাড়লাম, শেষ 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 ও শেষ, একেবারে একেবারে আউট বিজনেস থেকে। তো এটা টোটাল ভুল কনসেপ্ট, মানে আমি এটা ক্ষতিই করেছি আমার জীবনে। তখনকার দিনে নেটওয়ার্কিং এডুকেশন ছিল না, বললাম না। তো উজাড়ভাবে যেখানে নেমেছি, লোক ব্যবহার করাই হোক, মুখের কথাই হোক, কেউ ফিরিয়ে দেয়নি, ঝাঁকের ঝাঁক জয়েন করেছে। অচেনা জায়গা, রায়গঞ্জ অচেনা জায়গা, যেখানে দোতলা বাড়ি ছিল না। দেবনাথদাকে সাথে নিয়ে গেছি প্রোগ্রামে, অনেক দল করে নেওয়ার পর। আচ্ছা দেবনাথদা, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলেন। আমি এইদিকে কোনোদিন আসিনি, আমি উত্তরবঙ্গে কোনোদিন ঢুকিনি। আচ্ছা এইরকম শহর হয় কোনোদিন? সব দেখছি যে ওই টিন দিয়ে দোকান করা আছে, নিচেটা সিমেন্ট আর উপরে টিন দিয়ে করেছে, একই দিনে তো সব নিয়ে পালিয়ে যাবে টিন কেটে কুটে। হ্যাঁ এদিককার কালচার নাই, এরকম নিয়ে যায় না। মানে যেটা এদিকেও দেখছি, আপনাদের দিকটাও দেখছি। তো বলছি না, ওরকম নিয়ে পালাই না কেউ। আচ্ছা মোটর সাইকেলের শোরুম আবার টিনের ঝাপটাপ লাগানো কেন? মোটর সাইকেলের শোরুম, কত সততা। হ্যাঁ, তো এরকম তো বললাম, আচ্ছা দোতলা বাড়ি নাই কেন বলেন তো? মানে এরকম বাচ্চা বাচ্চার মধ্যে যেরকম কথা হয়, আজকের বয়স তো নেই, অনেক দিন আগে 2002-03 এরকম টাইম। তো যখন চর্চা করে বেরিয়ে এলো যে সত্যি সত্যি মানুষ আর্থিক দিকে পিছিয়ে, রায়গঞ্জের মাটিতে বিজনেস করতে খুবই কষ্ট। সেই মাটিতে গিয়ে যখন আমরা লোক ব্যবহার করা ইউজ করলাম, মানুষের সাথে নিজেকে সঁপে দিলাম, বন্ধুত্ব করতে চাইলাম, সারেন্ডার করতে বাধ্য হয়ে গেল। গোটা এলাকা সারেন্ডার করলো, গোটা এলাকা। এবার সারেন্ডার করলো, সারেন্ডার করার পর দোকানদার থেকে শুরু করে, উকিল থেকে শুরু করে সকলে সারেন্ডার করলো। এমনকি যখন কুচবিহারে গেলাম, কুচবিহারের দারোগা দিলীপ বাবু, এখনো নাম আছে, কুচবিহারের দারোগা দিলীপ বাবু। সে দিলীপ বাবুর মানে কি আনন্দ ওনার কথা বলে, মানে আমাদেরকে ছাড়বেই না। কুচবিহারে হোটেল নেওয়া হয়েছে, কুচবিহারের রাজবাড়ি গিয়ে পৌঁছালাম, এত বিজি যে ওই গেটটাকে নাড়িয়ে দিলাম, রাজামশাই এসেছিলাম, দেখা হলো না, অন্য যাত্রায় দেখবো, ভিজিট করলাম না। মানে ওই ভিতরে ঢুকে দেখা দেখি হলো না, প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে। তো ওই গেটটাকে ঝাঁকিয়ে দিলাম, কুচবিহারের রাজার বাড়ি, আর চলে গেলাম, দেখা হলো না, আজও দেখা হয়নি। এই যে তাজমহলে নামলাম, এটা এ আছে, এটা ও আছে, আবার নেমে যাওয়ার ইচ্ছা করছে, নেমে যায়, টাইম তো আছে, আবার না নেমে এই শাহজাহান সাহেব এসেছিলাম, দেখা হলো না, তো উঠে গেলাম। এখনো তাজমহল দেখা হয়নি, আমার তাজমহল দেখা হয়নি, যাচ্ছি কিন্তু দেখা হয়নি। তো এই যে জায়গাগুলো অতিরিক্ত ভালোবেসে ফেলেছি বিজনেসকে, অনেকবার আসবো এরপর করে, আর হয়নি। তারপরে তো নানা রকম প্রবলেম, আমাদের 3 বছর থেকে তো প্রবলেমই চলছে। করোনা কালে আমরা এমন একটা সিচুয়েশনে আছি, ভাগ্যচক্রে আমরা মাল্টি লেভেলে আরসি বিজনেসে আছি। এটা একটা বিশাল দিক, যে বিশাল পাওয়া, যে পুলিশের ডান্ডা খেয়েও আমাদের বাড়িতে মার্কেটিং করতে আসতে হয়েছে। আমি দেখেছি এগুলো দৃশ্য, যে পুলিশ তাড়া করছে, দৌড়ে দূর থেকে পালিয়ে পালিয়ে আমার বাড়িতে এসে আমার মার্কেটিং করে নিয়ে যাচ্ছে। তো এর মানে কি, যে অবশ্যই নিত্য প্রয়োজনীয় জিনিসের বিজনেস আমাদের, যত যা কিছু দেশে হয়ে যাক, বন্যা হয়ে যাক, খরা হয়ে যাক, আর কিছু হয়ে যাক, ওকে আসতেই হবে প্রোডাক্ট নিতে। যুদ্ধ চলুক, গুলি চলছে, জীবন চলে যাবে, কতক্ষণ। গর্তের ভিতর থেকে শিয়াল যেরকম বেরোয়,
ওই যে বন্য জীবনে, ওয়াইল্ড লাইফ, বন্য জীবনে। তো ওই রকম ভিতর থেকে বাঘ ভাল্লুক ঘুরে বেড়াচ্ছে, আবার বের করে বেরোলো, হয়তো অনেকের জীবনে চলে যাচ্ছে, আবার গিয়ে ঢুকছে ওখানে। তো যত প্রাকৃতিক বিপর্যয় চলুক, চীন দখল করুক আর যে কিছু করুক, যত রকমের লড়াই চলুক, কিন্তু আসতেই হবে নেটওয়ার্কিং সিস্টেম আমাদের এখানে মার্কেটিং করতে। তো এইরকম আমাদের দেখলাম এই গত এতে 4.7% বিজনেস গ্রোথ করলো আমাদের করোনা কালে, আর সব বিজনেস ধূলিসাৎ হয়ে গেল। অন্যান্য যেগুলো ছিল তারা ধূলিসাৎ হয়ে গেল। সমাজ ব্যবস্থা আজকে এমন জায়গায় চলে গেছে, প্রত্যেকটা বাড়িতে মানুষ ট্র্যাডিশন থেকে যা উপার্জন করতো, প্রত্যেকের ঘাটা, অভাব অনটন লেগে আছে। কিন্তু আমরা আর সেই বিজনেসে আমাদের যেরকম যা আশা তার থেকে আরো বেড়ে গেছে কমিশন। এটা একটা আনন্দের কথা বলি যে লিডারদের কমিশন বেড়েছে। আজকে আমি একটু উদাহরণ দিই যে কীরকম বেড়েছে। শান্তি ভাই একজন প্রাইভেট টিচার, আমাদের কাছাকাছি সবাই, এটা স্কুল ওটা স্কুল, পাশাপাশি স্কুলগুলো। তো আমরা সবাই একসাথে একই সার্কেলে। তো শান্তি ভাই রাজনীতির সাথে ছিল, তখন শুনেনি কথা। পরক্ষণে আমাদের বিজনেসের কনসেপ্টে লোক ব্যবহার করলে এমন একটা জায়গা আছে যে কারোর সাথে সম্পর্ক ছিন্ন করি না, এটা একটা প্লাস পয়েন্ট। ছিন্ন করতে নেই, কারণ আজকে হয়নি কালকে হবে, কারণ আমার ব্যান পাওয়ার সব দিনই লাগবে। আমার তো গিট বাধা নাই এই মাসে করে বলে কাউকে, তাহলে সম্পর্ক ছিন্ন করলে কি হয়ে যাবে। আমি আমার শালাবাবুকে বললাম, বিজনেস বলছে ওইসব শুনবো না, আবল তোর বলবো না, তুমি নিজে খেতে পাবো না, অন্যকে বড় বড় কথা বলছে, তুমি নিজেকে ঠিক করো আগে। এইবার বলে দিলাম, বউকে গিয়ে বললাম যে খবরদার তুমি আমার এই বাড়িতে চাপতে দিবা না, এটা করবো না ওটা করবো, অশান্তি লাগে না, এগুলো করে লাভ নেই। ও বলেছে দরকার নেই, ভেবে নিবো যে আমি সাথ পেলাম না, আর আত্মীয় সাথ পাওয়া যায় না, এটা ভেবে নিতে হবে। এবার কি হলো যে শান্তি ভাই ওই একই জিনিস বল আমার সাথে, আমি শান্তি ভাইকে দেখবো ঘুরে দিতে পারতাম, এই কথা বলতো আমার সাথে কিছু করেনি। হঠাৎ করে শান্তি ভাই একটা বিজনেসের সাথে এক্সট্রা উপার্জনের ছটফট করছে, রাজনীতি ছেড়ে দিয়েছে। অবশ্যই এক্সট্রা, যেটা শান্তি ভাইয়ের মুখ থেকে বাঁচছে না, আলাদা কথা বেরিয়ে আসছে। আমি পিছন থেকে দেখতে পাচ্ছি, শান্তি ভাইয়ের পিছন থেকে দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? শান্তি ভাই আমাকে বলছে যে প্রদীপ দা, তো হ্যাঁ বলছে আপনার স্কুলের তো জেরক্সগুলো করছেন, একটা পরীক্ষার জেরক্স করতে হয়, ওটাকে অ্যাক্টিভিটি টাস্ক বলে। তো হ্যাঁ করছি, তো আমি তো অগ্রাধিকার রাখি পাওয়ার জন্য। তো আমি দিচ্ছি না, তাহলে তো শান্তি ভাই ওই জায়গায় রাখে আমাকে, আমি যাকে দিচ্ছি সে তো আমার সত্যি সত্যি অন্য জায়গায় আছে, যাকে দিচ্ছি সে আমার অন্য কনসেপ্টের লোক বা অন্য জায়গার লোক, তো অবশ্যই অগ্রাধিকার রাখে। আমি হ্যাঁ অবশ্যই অগ্রাধিকার রাখো, তাহলে আমি সেই রেটে দিলে আমি পাবো না কেন? আমি অবশ্যই করো, আমার আপত্তি নাই তো। করে টোরে নিয়ে এবার ওর টাকাটা তো দরকার আছে, মুখে না বলুক, ওর তো পড়ে থাকবে 10 দিন, তো 10 দিন তো আমার কাছে টাকা পাচ্ছে না ও, তো ও যদি আমাকে দিয়ে দেয় তাহলে টাকা পেয়ে যাবে। এবার ওই আশা নিয়ে ও আসলো, আমি ওকে বলেছি তোমার অ্যাকাউন্ট নম্বর নিয়ে আসবো, কারণ আমি আমার কথাতে এক থাকতে হবে। যদি কথাতে না থাকে বলবো এই তো চিটার বেরিয়ে গেল আমার কাছে টাকা নেই, আমি সব টাকা লাগিয়ে দিয়েছি পিক আপ সেন্টারে। এবার আমি দেখছি ও আসতে রাজি হলো, এবার আমার বাড়ি আসবে খালি হাতে ঘুরে যাবে। তো যত যাই হোক কিছু কথা অন্যরকম হয়, যেটা প্র্যাকটিক্যাল আলাদা, মুখে বলে না কিন্তু ভিতরে বোঝা যায়, এর ইফেক্ট থাকে একটা টাকা পয়সা। তো টাকা পয়সাটা জটিল জিনিস, মানে ধার্মিককে অধার্মিক বানিয়ে দেয়, বলে দেখি একদম সাধুকেও কিন্তু অধার্মিক বানিয়ে দেবে, বলবে কোথাকার বড্ড আবল তাহলে এটা সেটা। আমরা অনেক সময় বলে দিই, এগুলো বলা উচিত নয়। অনেক পরিবারে দেখেছি বলতে যে কেউ কিছু চাইতে আসলো, ধার্মিকভাবে যেসব রেওয়াজ আছে ও ধর্মকে এত মেনেছে যে ও 10টা বাড়ি থেকে চাইতেই হবে। এবার চাইতে গেছে ওই বাড়িতে কটাক্ষ করছে, এই ই করতে পারো না, এই করতে পারো না, এই গ্রামে কেন ওই গ্রামে কেন বলে দিচ্ছে, তো শুনতে হবে, কিছু করার নেই। এবার শান্তি ভাইকে অ্যাকাউন্ট নম্বর নিয়ে ডাকলাম, এবার কিছুক্ষণ শান্তি ভাই তো আবার নিজের